চেক করে নিব। হ্যাঁ চলো আমরা শুরু করছি। আমি গতদিন 5 নম্বর অঙ্কটা করেছিলাম। 5 নম্বর অঙ্কটা করেছি। ওই একটু উপরে যান তাহলে পাবেন। হ্যাঁ আমি বুঝছি যে গত ক্লাসে আমরা 5 নম্বর অঙ্কটা করেছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্টিং এর, কিন্তু আমি তোমাদেরকে বাড়ির কাজ দেই নাই। আমি বলেছিলাম যে আজকে আরো একটা অঙ্ক করাবো, এরপর থেকে আমি ওয়ার্কিং ক্যাপিটাল তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া শুরু করব। তো সেই হিসেবে আজকে আমার তাছাড়া আরেকটা কথা হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটালে আমরা বেশ কয়েক রকমের অঙ্ক করেছি, বাট এখন যে অঙ্কটা করছি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্টিং এর অঙ্ক, পার্ট সি তে এখান থেকেই সাধারণত প্রশ্ন হয়। আর তাই এই অঙ্কগুলো বেশ ভালো মতন মনোযোগ দিয়ে করতে হয়। তো আজকে আমরা আর একটা অঙ্ক করব, তবে এটাই লাস্ট। তবে কঠিন অঙ্ক যদি থেকে থাকে পিছনে কোনো অঙ্ক একটা কঠিন বা অনেকবার আসছে অথচ অঙ্কটা একটু টাফ আগে থেকে, তাহলে সেটা আমি করে দেবো। এছাড়া বাকি নর্মাল অঙ্কগুলো এরপর থেকে সব তোমরা করবে, তাহলে দেখবো যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের এই চ্যাপ্টারটা। তো যাই হোক চলো আমরা শুরু করছি। আজকে 5 নম্বর অঙ্কটা করেছিলাম কতদিন, আজকে কত নম্বর অঙ্কটা করবো একটু দেখি। এই যে 5 নম্বর অঙ্কটা গত ক্লাসে করা হয়েছিল, এটা ছিল পার্ট সি এর 5 নাম্বার। এবার দেখো 6 নম্বর অঙ্কটা করবো আমরা। তোমরা সবাই খাতা দিয়ে নাও। আমি 6 নম্বর অঙ্কটা যখন পড়বো বুঝবো, তারপর আমরা হাতে হাতে অঙ্কটা করা শুরু করব। সবাই দেখো, Preeti Optical Service Private Limited gives the following information to make a forecast of its working capital needs. Working capital নির্ণয় করার জন্য বা ফরকাস্টিং এর জন্য আমি বলেছিলাম যে আমাদের সর্বপ্রথম অ্যানুয়াল টোটাল কস্ট বের করা খুবই জরুরি। ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে স্টক দিয়ে দিয়েছে, এটা হচ্ছে সরাসরি ওনারা স্টক বলে দিয়েছে। র ম্যাটেরিয়াল স্টকটা হচ্ছে 10,000, ওয়ার্ক ইন প্রসেসের পরিমাণ 15,000, ফিনিশ গুডস এর স্টক হচ্ছে 25,000। ওনারা কিন্তু আমাদের অলরেডি এই কারেন্ট অ্যাসেট গুলো দিয়ে দিয়েছে ডাইরেক্ট। এছাড়া এডিশনাল ইনফরমেশনের মধ্যে বলছে ডেটর্স নাকে 35,000, ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ 5,000। এটা দুনিয়ার সহজ একটা অঙ্ক, এটা দুনিয়ার সহজ একটা অঙ্ক, আমি তোমাদের খালি পড়ে দিতেছি। প্রিপেইড এক্সপেন্স বলছে 12,000, এক্সপেক্টেড মিনিমাম ক্যাশ ব্যালেন্স বলছে 8,000, ক্রেডিটর্স বলছে 15,000, ওয়েজেস পেবল বলছে 4,000, অ্যাক্রুড ফ্যাক্টরি এক্সপেন্স বলছে 8,000 এন্ড ক্যাশ অপারেটিং এক্সপেন্স বলছে 5,000। অ্যালাউ ফর কন্টিনজেন্সি টু দ্য এক্সটেন্ট অফ 10%। ওনারা এই অঙ্কে 10% কন্টিনজেন্সিও ধরতে বলছে। দেখো অঙ্কটা দুনিয়ার সহজ, এটা আমার হয়তো করে দেওয়াটা ঠিক হবে না, অন্যায় হয়ে যাবে করে দিলে। এটা আমি খালি মুখে মুখে বলে দিতেছি, তোমরা নিজেরা করবা, করে নিবা। আমি তোমার করে দেন না স্যার, করে দেন, এটা করে করে দেব দেন স্যার আমি তো দুইটা ক্লাস অ্যাটেন্ড করতে পাই না, আমাকে করেই দাও স্যার লাগবে। করে দেন, স্যার স্যার করে করে দেন, দেন, স্যার ভয় স্যার লাগে, করে স্যার দেন, এটা নতুন অঙ্ক না, করে দেন, ভয় লাগে। হায় রে অঙ্ক স্যার রে, করে দেন, হায় রে সার রে, স্যার করে দেন, স্যার আল্লাহ করে দেন, আল্লাহ 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 আল্লাহ, স্যার করে দেন, স্যার 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 9 জন সমানে বলতো না করে দেন, উপায় নাই। ক্যালকুলেশন অফ আল্লাহ আল্লাহ আল্লাহ, খাতা লাও লাও, ক্যালকুলেশন অফ খাতা নেওয়া আছে স্যার, আপনি স্যার, বলেন। শিশু অঙ্কটা করে দেই, শিশু অঙ্কটা করে দে, পরে লজ্জা পেলে আমি জানি না, পরে লজ্জা পেলে কিন্তু আমি জানি। আমি কিন্তু কই নাই, আমারে কইবেন না আপনি। স্যার সব ফাঁকিবাজি স্যার, মানে নিজেরা করবেন, আপনাকে দিয়ে করায় ক্যালকুলেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। গরিব মানুষ লজ্জা শরম কম। গরিব মানুষ না, আমরা ছাত্র মানুষ কও। স্যার মাইনে নিলাম, স্যার আমরা স্যার মাইনে নিলাম, তাও করেন, ক্যালকুলেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ব্যাস শেষ। লও দুনিয়া শিশু অঙ্ক, তাই আমি করে দিতেছি, করি লও। স্যার ওয়ার্কিং ক্যাপিটাল এমনি অনেক কঠিন স্যার, আসলে অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ওয়ার্ক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আরেকটা কথা কি জানো, তুমি নিজে যদি কখনো বিজনেসে নামো, নিজের বিজনেস যখন তুমি নিজে করতে নামবা, তুমি যদি এই অঙ্কের ওয়ার্কিং ক্যাপিটাল, তোমার বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল যদি তুমি আগে না বের করে নাও,
তাহলে এই ব্যবসা তোমার হাতের নিয়ন্ত্রণে থাকবে না, বের হয়ে যাবে। তুমি যদি তোমার ব্যবসাকে তোমার নিজের হাতের মুঠায় রাখতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক বছরের শুরুতে একটা নির্দিষ্ট দিনে ওয়ার্কিং ক্যাপিটালটা বের করে নিয়ে দেন তোমাকে বিজনেস স্টার্ট করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যে কি পরিমাণ টাকা হাতে নিয়ে ব্যবসা নামতে হয় বা নামা উচিত। তাই এই জিনিসটা হচ্ছে একটা ব্যবসার প্রাণ বলা হয়। তাই এটাকে ভালোভাবে না শিখে কিন্তু কোনো উপায় নাই, কোনো উপায় নেই। দেখো, তো আমি তোমাদেরকে বুঝিয়েছি যে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে গিয়ে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস লাগে। আর এই জন্য আমি প্রথমেই আমি কারেন্ট অ্যাসেট গুলো লিখবো। প্রথমেই কারেন্ট অ্যাসেট গুলো লিখবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাও। আমরা কারেন্ট অ্যাসেট গুলো লিখবো। এখন আমরা দেখবো আমাদের এই অঙ্কে কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে। তোমরা আগে কারেন্ট অ্যাসেট হেডিংটা লিখে নাও। স্যার, হ্যাঁ, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট এটা বের করতে হবে না স্যার? না এই অঙ্কে করতে হবে না। এই অঙ্কে স্কেলটা দে তো ভাইয়া। এটা একটা শিশু অঙ্ক, বুঝছো? এই অঙ্কে করতে হবে না, এটা একটা ছোলাই না কলা অঙ্ক। আর জনগণের অনুরোধে, দর্শকের অনুরোধে আমি অঙ্কটা করতেছি। তুমি করে দেখো, তোমার এই লজ্জা লাগবে, আয় এরকম অঙ্ক একটা করলেন। এই দেখো, কোনো ওয়ার্কিং লাগবে না, কারণ ওনারা স্টক লিখে র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস এই তিনটা অ্যাসেট সরাসরি দিয়ে দিয়েছে। এই তিনটাই আমাদের কারেন্ট আমাদের অ্যাসেট সরাসরি দিয়ে দিয়েছে। আপনার স্টুডেন্ট আমরা। হ্যাঁ, আপনার কপি করতে যেমন লজ্জা লাগে না, আমাদের আপনার বলতে লজ্জা লাগে না। স্টক অফ র মেটেরিয়াল হয়েছে লাও। স্টক অফ র মেটেরিয়াল, দেখো তো আমাদের স্টক অফ র মেটেরিয়াল দেওয়া আছে না 10,000। জি স্যার। 10 দিলাম। এটা আমাদের সরাসরি কারেন্ট আছে, বের করতে হবে না। কেন বের করতে হবে না? সরাসরি দিয়ে দিয়েছে ওনারা লিখেই দিয়ে দিয়েছে যেটা হচ্ছে স্টক। এই যে স্টক দিয়ে ওনারা এই তিনটা স্টক সরাসরি দিয়ে দিয়েছে ওনারা আমাদেরকে। তাই এখানে টোটাল কস্ট বের করতে হবে না, কারণ এখানে টোটাল কস্ট বের করার কোনো সুযোগই নেই, আর তাছাড়া বের করার প্রয়োজনও নাই। কারণ আমরা সাধারণত টোটাল কস্ট আর কনভার্সন পিরিয়ডটা কি কাজে ব্যবহার করি? টোটাল কস্ট আর কনভার্সন পিরিয়ডটা আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি বের করার কাজে ব্যবহার করি। আর এই অঙ্কে ওনারা সরাসরি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি বের করে দিয়েই আমাকে বলছে যে তুমি এখান থেকে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? সেই জন্য আমাদের টোটাল কস্টেরও প্রয়োজন নেই, আমাদের কোনো কনভার্সন পিরিয়ডের এই অঙ্কটার জন্য প্রয়োজন নেই। স্টক অফ র মেটেরিয়াল লিখে দিলাম 10,000। এবার ওয়ার্ক ইন প্রসেসও লিখে দেবো, লিখে দাও। দেখো আমাদের ওয়ার্ক ইন প্রসেসটা ছিল 15,000, লিখে দিই 15,000। এবার দেখো আমাদের স্টক অফ ফিনিশ গুডস ছিল 25,000, লিখে দাও স্টক অফ ফিনিশ গুডস। হ্যাঁ, স্টক অফ ফিনিশ গুডস 25,000, লিখে দিলাম 25,000। আমাদের দিয়ে দিয়েছে, দেখো আরো দিয়ে দিয়েছে, ডেটর্স 35,000 বলে দিয়েছে। এই দেখো, এই যে স্টক অফ র মেটেরিয়ালটা কারেন্ট অ্যাসেট, লিখে দিলাম এটা কারেন্ট অ্যাসেট। ওয়ার্ক ইন প্রসেসটা কারেন্ট অ্যাসেট দেওয়া ছিল 15,000, লিখে দিলাম। স্টক অফ ফিনিশ গুডস দেওয়া ছিল 25,000, কারেন্ট অ্যাসেট, লিখে দিলাম। আর এডিশনাল ইনফরমেশন মধ্যে ডেটর্সটা বলে দিয়েছে 35,000, লিখে দিচ্ছি এখন। চলো ডেটর্স 35,000। দেখো ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ, বেচাকেনা করা যায় এমন সিকিউরিটিজ আমরা বিনিয়োগ করেছি 5,000, এটাও আমাদের কারেন্ট অ্যাসেট। তাহলে লিখে দেই ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ 5,000, এটাও কারেন্ট অ্যাসেট, লিখে দেই। স্যার ওয়ার্কিং ক্যাপিটাল পিডিএফ দিছেন তাই না? আমি তো পাই নাই। ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ সেটা পিডিএফটা একটু গ্রুপে দিয়ে করে দিও তো। ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ 5,000 দিয়ে দিলাম। প্রিপেইড এক্সপেন্স, এটাও কারেন্ট আছে, দেখো 12,000 টাকা দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে লিখে দাও। প্রিপেইড ইন্স্যুরেন্সের পরিমাণটা ছিল হচ্ছে প্রিপেইড এক্সপেন্স, সরি ইন্স্যুরেন্স না, প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স আমি এক্সপেন্স লেখা আবার কাটছি।
12,000। পাল আমার ও স্যার দেখো এক্সপেক্টেড মিনিমাম ক্যাশ 8,000, এটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। এক্সপেক্টেড মিনিমাম ক্যাশ 8,000, এটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। এটা আমাদের কারেন্ট অ্যাসেট লিখে দিই, ক্যাশ ইন হ্যান্ড। 8,000 মানে হাতে সবসময় 8,000 টাকা রাখতে হবে। ক্যাশ ইন হ্যান্ড 8,000। ক্রেডিটর্স এটা কারেন্ট লায়াবিলিটিস। ওয়েজেস পেয়েবল এটাও কারেন্ট লায়াবিলিটিস। অ্যাক্রুড ফ্যাক্টরি এক্সপেন্স এটাও কারেন্ট লায়াবিলিটিস। আর ক্যাশ অপারেটিং এক্সপেন্স পেয়েবল এটাও কারেন্ট লায়াবিলিটিস। যে কোনো খরচ বকেয়া থাকে সেটা কারেন্ট লায়াবিলিটি হয়। তাহলে কালো আছে যে কয়টা, এই কটা সব কারেন্ট লায়াবিলিটি। তাহলে চলো আমরা কারেন্ট অ্যাসেট গুলো বের করে ফেলি, সেগুলো যোগ করে ফেলি। 1,10,000 তাহলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণটা কত আসে দেখি। সেতু বললো 1,10,000, লিখে ফেলো। $1,10,000। এবার আমরা লিখবো এখান থেকে কারেন্ট লেস কারেন্ট লায়াবিলিটিস, লেস কারেন্ট লায়াবিলিটিস। একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্টিং এর সঙ্গে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দেওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। শুধু এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস বের করতে গিয়ে সাধারণত আমরা টোটাল কস্ট আর কনভার্সন পিরিয়ডটা ব্যবহার করি, কিন্তু এই অঙ্কটা শিশু অঙ্ক বলে এখানে এই দুটো জিনিস বের করার প্রয়োজন নেই, কারণ ওনারা সরাসরি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়েই দিয়েছে। এই দেখো ক্রেডিটর্স ছিল 15,000, লিখে দেই ক্রেডিটর্স 15,000। রেনু আসতো, রেনু আমাকে একটু রং চা দিও না, রং চা কোনো লম্বা টম্বা দিও না, শুধু ক্লিকার দিও। ক্রেডিটর্স 15,000, ওয়েজেস পেয়েবল 4,000, ওয়েজেস পেয়েবল 4,000, অ্যাক্রুড ফ্যাক্টরি এক্সপেন্স 8,000, অ্যাক্রুড ফ্যাক্টরি এক্সপেন্স 8,000, ক্যাশ অপারেটিং এক্সপেন্স পেয়েবল 5,000, ক্যাশ অপারেটিং এক্সপেন্স পেয়েবল 5,000, দেখো আমাদের এই অঙ্কে আর কোনো কারেন্ট লায়াবিলিটিস নেই। এবার কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিসটা লেস তো আমরা লিখেই রাখছি, এটা বাদ দিলে আমরা পাবো টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। দেখো তো আমাদের কারেন্ট লায়াবিলিটির পরিমাণটা কত হয়, 32,000 32,000। আমরা যদি এখন কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দেই তাহলে পাবো টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল 78,000 78,000। তাহলে আমরা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল পাবো 78,000। এটা স্যার নাম এত হবে সুদ দিয়ে বলতেছেন কেন? শিশু অঙ্ক করতেছি না, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। এই তোমাদের কাছে কি কঠিন লাগতেছে নাকি, কঠিন লাগতেছে? না স্যার, খুবই সহজ। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করে ফেললাম হচ্ছে আমরা 78,000। কিন্তু স্যার তোমাদেরকে প্রথম আমি থেকে ক্লাস পাইনি তো এই আসলে কারণে স্যার কঠিন নিজেকে লাগতেছে, রাখছে। যদি ক্লাসটা করতে পারতাম তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম যে টোটাল ওয়ার্কিং ক্যাপিটালের উপরে সবসময় কন্টিনজেন্সি ধরতে হয় যদি ওনারা ধরতে বলে। এই অঙ্কে কন্টিনজেন্সি ধরতে হ্যাঁ। বলছে, অ্যাড হবে তাই না? হ্যাঁ তাহলে কন্টিনজেন্সিটা ধরতে বলেছে ওনারা 10%। কন্টিনজেন্সি হচ্ছে যা লাগবে তা থেকে অতিরিক্ত ধরা, যে কোনো বিপদ আপদের জন্য যা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে আসে তা থেকে আরেকটু বাড়িয়ে ধরাটাকে কন্টিনজেন্সি বলা হয়। আর সেটা 78,000 টাকার উপর ওনারা 10% ধরতে বলে দিচ্ছে প্রশ্নের মধ্যে। 7,800 হবে। 7,800 টাকা হবে না? তাহলে এবার নিট ওয়ার্কিং হ্যাঁ। ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের হয়ে আসবে, নিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা বের হয়ে আসবে। দেখো তো আমাদের নিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 85,800 কত হয়, 85,000। 85,800 এই 85,800 কে আমরা বলবো নিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড।
নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড, বলো তো তোমাদের কাছে কি অঙ্কটা কঠিন লাগছে? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিয়ে আমরা যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা বের করেছি 85,800 টাকা, যেটা আমরা কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিয়ে বের করেছি, আর এই সমস্ত তথ্য আমাদের আসলে অঙ্কের মধ্যে ওনারা দিয়ে দিয়েছিল। আর সবকটা তথ্য দেওয়া আছে বলেই আমি আসলে অঙ্কটা করতে চাইনি। ওই দেখো অ্যান্সার মধ্যে 85,800 দেওয়া আছে, তো দেখছো? তাহলে আপনি এটা আমাদের হোমওয়ার্ক দিতে পারতেন, আগে দেখেন নাই কেন? ওম্মা, আমি তো তোমাদেরকে বললাম যে আমি করবো, সেটা তোমাদেরকে আপনার- হোমওয়ার্কই দেবো। সেটা এটা তোমাদেরকে total- হোমওয়ার্কই এটা দেবো। আমি তো totally বল- হ্যাঁ, আমি তো বললাম যে আমি করাবো না, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিব, আমি তো বলে দিয়েছি যে করবো না। কিন্তু তো না না কোন সময় বলছেন? কোন সময় বলছেন আপনি? এই এরকম ফার্স্টে করেন না। বলছে, ফার্স্টে বলছে, বলার ফার্স্টে সুযোগ বলছে। দিছো, বলার সুযোগ দিছো। হুম। না না, এটা আমি সাক্ষ্য কইরা- প্রথমে বললো যে এটা তোমরা আমরা করিও। সবসময় সুযোগ দেই। তোমরা করবা, That's করে fine. দিতেছি আমি। হ্যাঁ, এটা আমি করাবো না, তাই বলছিলাম। তোমাদের তো দর্শকের অনুরোধে আমি তো না করতে পারলাম না। আচ্ছা, করে দিলাম। আমরা তোমরা কি বুঝছো দর্শক সবাই? না, আপনার স্টুডেন্ট। জি এই স্যার, সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। আমাদের কোনো কারণ আছে এখানে? হ্যাঁ, ওই সেবা। চলো 7 নম্বর অঙ্কটা কিন্তু আমরা আগেই করেছি, এটা হচ্ছে সিসি এর অঙ্ক, এটা তোমরা নিজেরা করবে। দেখো, এটা হচ্ছে তোমার 2016 সালের কোশ্চেন। কিসের অঙ্ক? করে দেবো। ফার্স্টের দিকে যেটা First করাইছে। math না টা। স্যার, লাগবে না। হ্যাঁ, আমি খালি একটু পড়ে দেই নাকি? হ্যাঁ, মনে হয়েছে, মনে হয়েছে। সত্যি ফিরে চলে The following স্যার একটু বুঝাই দিবেন, আমি ফার্স্ট ডে তে ক্লাস করি নাই, একটু আচ্ছা, মুখে দেখো। মুখে বুঝাই দিবেন। following, এটা আমি বলছি, following information are obtained from আপনি তো এখানে দিয়ে রাখছেন। সেতু জবানটা একটু বন্ধ। স্যার, আপনার এই অঙ্ক করে দেওয়া আছে। সেই তো আমি রিয়াকে একটু বুঝাই দিই। দেখো, following স্যার information, তারপরে করে দেওয়া আছে, আমি ফার্স্ট ডে তে ক্লাস করি না, এটা নিয়ে এত হ্যাঁ। হাসাহাসি করার কিছু হ্যাঁ নাই। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি। দেখো, following information are obtained from, সেতু জবানটা একটু বন্ধ রাখলে ভালো লাগে। ওকে। Following information are obtained from Noki traders. এখানে যা যা তথ্য দেওয়া আছে একটু ভালো করে দেখো। Debtors are collected after 45 days. তার মানে দেনাদারের কাছ থেকে আমরা 45 দিন পরে টাকা পাই। আমরা দেনাদারের কাছ থেকে যে 45 দিন পরে টাকা পাই, এটাকে আমরা বলি এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এটাকে বলা হয় এভারেজ কালেকশন পিরিয়ড, এটাকে সংক্ষেপে আমরা বলি এসিপি, এভারেজ কালেকশন পিরিয়ড। দেনাদারের কাছ থেকে যে কয়দিন পরে আমরা টাকাটা পাই সেটাকে আমরা বলি এভারেজ কালেকশন পিরিয়ড বা এসিপি। মনে রাখো, এটার নাম হলো সংক্ষেপে এসিপি, 45 ডেজ। ইনভেন্টরিজ এভারেজ হোল্ডিং পিরিয়ড 75 ডেজ, এটাকে আমরা বলি এভারেজ এজ অফ ইনভেন্টরি। অর্থাৎ মজুত পণ্য যতদিন গুদামে পড়ে থাকে এটাকে এভারেজ এজ অফ ইনভেন্টরি বলা হয়। সংক্ষেপে এটাকে বলা হয় এএআই। আর ক্রেডিটরস পেমেন্ট পিরিয়ড, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল কে আমরা যে যতদিন পরে টাকাটা পরিশোধ করি এটাকে এভারেজ পেমেন্ট পিরিয়ড বা সংক্ষেপে এটাকে এপিপি বলা হয়। এই তিনটা জিনিসই কিন্তু আমাদের এই ধরনের অঙ্কের, ক্যাশ ম্যানেজমেন্টের অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে রিয়া ভালো করে দেখো, একটা হচ্ছে এসিপি যেটা হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড, একটা হচ্ছে এএআই সেটা হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি, মজুত পণ্যের সময়কাল, আর আরেকটা হচ্ছে এপিপি, এভারেজ পেমেন্ট পিরিয়ড। এই তিনটা ডাটা দিয়ে ক্যাশ ম্যানেজমেন্টের সমস্ত অঙ্কগুলো করা হয়। ওনারা আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার পর ওনারা 2 নম্বরে বলছে অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ দ্য ফার্ম ইজ 120 লাখ। এটা বলেছে হচ্ছে বছরে আমরা 1,20,00,000 টাকা ব্যবহার করি। তার মানে এই বিজনেসটা করতে গিয়ে আমরা বছরে 1,20,00,000 টাকা ব্যবহার করি। এটাকে আমরা অ্যানুয়াল ইনভেস্টমেন্ট বলি। এটাকে বলি অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। বছরে টোটাল ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে আমাদের 1,20,00,000। দাঁড়া। হ্যাঁ স্যার আপনাকে বলেনি। হ্যাঁ, এই তথ্যগুলো দেওয়ার পর এবং ওনারা তোমার কাছে মাত্র 2টো প্রশ্ন করেছে, ক্যাশ কনভার্সন সাইকেল আর ক্যাশ টার্নওভার। ক্যাশ কনভার্সন সাইকেলকে আমরা বলি সিসিসি। এটা অনেক সহজ একটা ক্যালকুলেশন। দেখো তুমি রিয়া, সিসিসি এর সূত্র হচ্ছে এএআই প্লাস এসিপি মাইনাস এপিপি। আচ্ছা, আমি তোমাকে আরো একটা জিনিস বুঝাই দেই। এভারেজ এজ অফ ইনভেন্টরি, এই টাকাটা আমাদের কাছে থাকে, আমাদের টাকা আমাদের কাছে আটকে থাকে। এসিপি এভারেজ কালেকশন পিরিয়ড, এটা আমাদের টাকা দেনাদারের কাছে আটকে থাকে। তাহলে এই দুটো টাকা আমাদের টাকা। আর এপিপি মানে অ্যাকাউন্টস পেয়েবল পেমেন্ট পিরিয়ড, এটা হচ্ছে আমরা পাওনাদারের টাকা আমরা আমাদের কাছে আটকে রাখি। তাহলে খেয়াল করো, এই দুইটাতে আমাদের টাকা আটকে থাকে আর এখানে আমরা অন্যের টাকাকে আটকে রাখি। তাহলে আমাদের মোট আটকানো টাইম থেকে আমরা যাদের আটকে রাখি সেটা বাদ দিলেই আমাদের টোটাল ক্যাশ কনভার্সন সাইকেল বা সিসিসি পাওয়া যায়।
এটাই হচ্ছে মূল ক্যালকুলেশন। তাহলে আমাদের টাকা আটকে যায় স্টকে আর দেনাদারের কাছে, আর আমরা পাওনাদারের টাকা আটকায় রাখি। তাই আমাদের এই টাইমের সঙ্গে পাওনাদারের টাইমটা মাইনাস করলেই আমরা পাই হচ্ছে এভারেজ ক্যাশ কনভার্সন সাইকেল, বা যেটাকে বলি সিসিসি। দেখো যে খালি দিনগুলোকে যোগ বিয়োগ করে আমরা অ্যান্সারটা বের করে হচ্ছে 90 ডেজ। তুমি কি এই সিসিসি বের করাটা বুঝছো? জি স্যার। সেই সাথে সাথে 360 দিনে 1 বছর, আর যদি 90 দিন পর পর টাকা যদি আমার পকেটে আমার ফেরত আসে, তাহলে 360 দিনে মোট কয়বার আমার পকেটে টাকা আসবে? তাহলে আসবে 4 বার। কিভাবে পেলাম? 360 কে 90 দিয়ে ভাগ করে। এই 4 বারকে বলা হয় ক্যাশ টার্নওভার। তাহলে বছরে আমাদের নগদ টাকাটা আবর্তন করবে টোটাল 4 বার। ক্যাশ কনভার্সন সাইকেল, একবার আমার পকেট থেকে টাকা বের হয়ে 90 দিন পর টাকাটা আমার পকেটে ফেরত আসে। আর এরকম 1 বছরে সে ফেরত আসবে 4 বার। আর 4 বারে কিন্তু সে মোট 1,20,00,000 টাকা আমার কাছে আসবে 4 বার। 4 বারে 1,20,00,000 টাকা আমার কাছে আসবে। তাহলে প্রতিবার আমার কাছে কত টাকা করে আসবে? তাহলে 1,20,00,000 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 30 লক্ষ টাকা। তার মানে প্রত্যেকবার আমাদেরকে 30 লক্ষ টাকা ট্রানজেকশন করতে হবে। আমার যে কোশ্চেনটা ওনারা আমাদেরকে করেছে সেটা বের হয়ে গেল। এই 30 লক্ষ টাকাকে বলা হয় মিনিমাম বা ম্যাক্সিমাম অপারেটিং ক্যাশ। মিনিমাম বা ম্যাক্সিমাম অপারেটিং ক্যাশ, ওনারা বলছে মিনিমাম অ্যামাউন্টস অফ ক্যাশ টু বি মেইনটেইন বাই দ্য ফার্ম। তার মানে মিনিমাম কি পরিমাণ ক্যাশ তারা লেনদেন করবে সেটাকে বলা হয় এমওসি। আর ওই এমওসিটা বের করতে হয় টোটাল যে পরিমাণ টাকা আমার বিনিয়োগ করতে হবে 1,20,00,000 টাকা, এই যে সেটাকে আমরা আমাদের ক্যাশ টার্নওভারটা দিয়ে ভাগ করব। আমাদের ক্যাশ টার্নওভারটা বের হয়েছিল 4 টাইমস। কিভাবে পেয়েছি? এই সিসিসিটা দিয়ে 360 কে ভাগ করেছিলাম। তাতে আমরা পেয়েছিলাম যে আমাদের লেনদেনটা হবে টোটাল 4 বার। আর এই 4 বারে আমরা মোট লেনদেন করবো 1,20,00,000। তাহলে 1,20,00,000 কে 4 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার আমাদেরকে লেনদেন করতে হবে 30 লাখ টাকা। তুমি এই করে দাও অঙ্কটা, বাসায় আরেকবার হাতে হাতে নিজে নিজে করে নিবা, দেখবো অঙ্কটা একদম কঠিন না। কি বলছি বুঝছো? জি স্যার। বুঝতে পারছো তো? আচ্ছা, এবার 8 নম্বর অঙ্কটার দিকে আমরা একটু সবাই তাকাই। এটা বায়োমেল মডেলের অঙ্ক। মানে যেহেতু আমি এই পদ্ধতির অঙ্কগুলো এর আগে করেছি, তাই এটার সলিউশনটা খালি আমি তোমাদেরকে এখান থেকে একটু দেখাই দিই, তাহলেই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। তাহলে তোমরা নিজেরা স্যার নিজেরা এখানে এটা কিসের চার্ট? কোনটা? এই যে 8 নম্বরে। এত একটু পড়ে নেই, পরে চারটা বুঝাবো না, পড়ে নেই নাকি? জি স্যার। আচ্ছা দেখো, 8 নাম্বারটা বায়োমেল মডেলের অঙ্ক। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এই অঙ্কটা আসছিল পরীক্ষাতে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পার্ট সিতে আসছিল। আর পার্ট সিতে আসছিল বলে এই অঙ্কটা আমি পার্সেন্টেজ। কারো কাছে সাউন্ড আসতেছে, কারো কাছে যেন সাউন্ড আসতেছে, নারকেল কোরআনির শব্দ। স্যার ফ্যান চলতেছে এখন, এর জন্য হচ্ছে নাকি? কি জানি, একটু আগে নারকেল কোরআনির শব্দ মনে হচ্ছে ওই তোমার শীতের ভাপা পিঠা বানাবে, তো এই জন্য নারকেল কোরাচ্ছে। দেখো, অ্যাপেক্স লিমিটেড এস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট। আমি বায়োমেল মডেলের অঙ্ক তোমাদেরকে বেশ কয়েকটা করিয়েছি, এগুলো আমরা সবার আগে শিখেছি এই চ্যাপ্টারে। তাহলে এস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট হচ্ছে 30 লাখ। এটাকে আমরা বলি টি, বড় হাতের টি। এই অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্টকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে অঙ্কটা করে দেওয়া আছে বলে যারা এই চ্যাপ্টার মানে এই ধরনের অঙ্কগুলো এর আগে করনি, তারা এই করে দেওয়া অঙ্কটা বাসায় ঠিক মতন করলেই কিন্তু বুঝতে পারা। তাছাড়া আমি এখন বুঝাই দিচ্ছি। তাহলে এই 30 লক্ষ টাকাকে আমরা বলি অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট, যেটাকে বড় হাতে টি দ্বারা প্রকাশ করা হয়। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ মার্কেটেবল সিকিউরিটিজ ইজ 10%। অ্যানুয়াল ইন্টারেস্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এখানে আই রয়েছে আমাদের দেওয়া, তাহলে আমরা টি পেলাম, আই পেলাম। আর এবার বলছি ইজ দ্য ট্রানজেকশন কস্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ ইজ টাকা 50 ইচ টাইম অফ ট্রান্সফার। এই কথাটার মানে হলো মার্কেটেবল সিকিউরিটিজে আমাদের যে টাকাটা বিনিয়োগ করা রয়েছে, ওখান থেকে যদি আমি সিকিউরিটিটাকে নগদে পরিণত করতে যাই, তাহলে প্রতিবার নগদে পরিণত করতে গেলে আমাদের 50 টাকা করে খরচ হবে। এই 50 টাকাকে বলা হয় ট্রানজেকশন কস্ট পার ট্রানজেকশন, যেটাকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের এই অঙ্কটার মধ্যে টোটাল 3টা জিনিস আছে। এক হচ্ছে অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট, যেটাকে বড় হাতের টি বলা হয়। আর একটাকে বলা হয় তোমার ইন্টারেস্ট কস্ট, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আর আরেকটাকে বলা হয় ট্রানজেকশন কস্ট পার ট্রানজেকশন, যেটাকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করি। যদি এই 3টা জিনিস তোমার হাতে থাকে, তাহলে এ নাম্বারের প্রশ্নের জবাব তুমি খুব ইজিলি দিতে পারো। ক্যালকুলেট দ্য অপটিমাম লেভেল অফ ক্যাশ টু বি মেইনটেইন। এই অপটিমাম লেভেল অফ ক্যাশ বলতে আমরা বুঝি কি পরিমাণ নগদ টাকা লেনদেন করলে তোমার খরচ হবে সবচাইতে কম। এই অপটিমাম লেভেল অফ ক্যাশ বলতে আমরা বুঝি কি পরিমাণ নগদ টাকা লেনদেন করলে তোমার খরচ হবে সবচাইতে কম। এটাকে আমরা অপটিমাম লেভেল অফ ক্যাশ বলে, বা যেটাকে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করি। আর ওটা বের করার সূত্র হচ্ছে এটা,
we know c সমান সমান উপরে 2bt divided by I root over উপরে 2bt divided by I root over এটা হলো সূত্র। সূত্রটা আমি লম্বালম্বি করে লিখেছি, কিন্তু তোমরা সূত্রটা এইভাবে লিখবা, উপরে 2bt আর নিচে ডিভাইডেড বাই I, এই হলো সূত্র, এটা হলো I, এটা হলো সূত্র। এই সূত্র ব্যবহার করে তোমরা এই মিনিমাম ক্যাশটা বের করতে পারবা বা অপটিমাম ক্যাশটা বের করতে পারবা। যে পরিমাণ ক্যাশ ট্রানজেকশন করলে আমাদের খরচ হবে সবচেয়ে কম, সেটাকে আমরা অপটিমাম লেভেল অফ ক্যাশ বলি। আর এই অপটিমাম লেভেল অফ কস্টকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো সেটার জবাবটা আমরা এই যে দিয়ে দিলাম। এবার বি নাম্বারের প্রশ্ন করেছে, নাম্বার অফ টাইমস দ্যাট ট্রানজেকশনস শুড বি এক্সিকিউটেড ইন এ ইয়ার। এই কথাটার মানে হলো বছরে আমাদেরকে মোট কতবার ট্রানজেকশন করতে হবে। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো, আমার কিন্তু মোট লাগবে 30 লক্ষ টাকা, এক বছরে আমার কিন্তু মোট প্রয়োজন হবে 30 লক্ষ টাকা, মোট প্রয়োজন হবে 30 লক্ষ। আর এই 30 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য প্রত্যেকবার আমি লেনদেন করব, এই যে আমি বের করেছি 54,772, তাহলে প্রত্যেকবার আমি লেনদেন করবো 54,772। তো 54,772 টাকা যদি প্রতিবার লেনদেন করো, তাহলে ওই 30 লক্ষ টাকার লেনদেন করতে গেলে তোমাকে মোট কয়বার লেনদেন করতে হবে? তাহলে 30 লক্ষকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 55 বার বের হয়ে আসবে। তাহলে তোমাকে 54,772 টাকা লেনদেন করতে হবে টোটাল 55 বার। তাহলে তোমার বছরে 30 লক্ষ টাকার যে প্রয়োজন সেটা মিটবে। তাহলে 55 বার, এটাই ওনারা প্রশ্ন করেছে, নাম্বার অফ টাইমস, কতবার দা ট্রানজেকশন শুড বি এক্সিকিউটেড ইন এ ইয়ার। বছরে আমরা কতবার ট্রানজেকশন করবো এই 35 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য? তাহলে দেখা যাচ্ছে বছরে আমাদেরকে ট্রানজেকশন করতে হবে টোটাল 55 বার। আমাদের বি নাম্বার অ্যান্সারটা দেওয়া হয়ে গেল। এবার আসো শারমিনের প্রশ্নের জবাব দেই। ও অঙ্কের শুরুতে যে টেবিলটা দেখেছে ওটা দেখে ও কলজারে কাঁপা উঠছে, সেজন্য জিজ্ঞাসা করেছে যে টেবিলটা কি। চলো আমরা একটু দেখি টেবিলের মাধ্যমে ওনারা কি দেখতে চেয়েছে। 3 নম্বরে বলছে, শো দা ক্যালকুলেশন অফ টোটাল কস্ট। টোটাল কস্টের ক্যালকুলেশন দেখাও এট ডিফারেন্ট লেভেলস, বিভিন্ন লেভেলের, অফ ক্যাশ হোল্ডিং, বিভিন্ন ধরনের নগদ লেনদেনের। ইউ ক্যান অ্যাজিউম ইমাজিনারি ট্রানজেকশন সাইজ। তুমি তোমার মতো কল্পনা করে নিতে পারো। তাহলে যে জিনিসটা তুমি এভাবে 54,772টা যে বের করেছো, তুমি এই জিনিসটা, এই তথ্যগুলো দিয়ে তুমি টেবুলার মেথডে তুমি তোমার মতো কল্পনা করে ক্যাশ সাইজটা কল করে বিভিন্ন লেভেলের টোটাল কস্টটা দেখাও, এই কথাটা ওনারা বলেছে। তো এই জিনিসটা দেখানোর জন্য আমি কি করেছি তোমাকে দেখো, আমি নিজের মনের মতো করে ইচ্ছা মতো, যেহেতু ওনারা বলছে তুমি ইমাজিনারি সাইজ দিতে পারো, তাই আমি 30 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, এইভাবে আমি 1টা 2টা 3টা 4টা 5টা নিয়েছি। তোমরা চাইলে এটা 30 লক্ষের পরে 15 লক্ষ, তারপরে বা তোমার 10 লক্ষ, এইভাবে তো অন্য 5টা সংখ্যাও নিতে পারো। ওনারা তোমাদের পছন্দ মতন অ্যামাউন্ট দিয়ে একটা টেবুলার ফর্মে বা ভিন্ন ভিন্ন সাইজের ক্যাশ নিয়ে তাদের টোটাল কস্ট কত হবে সেটা খালি দেখতে চেয়েছে, আর কিচ্ছু না। বুঝছো শারমিন? বুঝছো? জি স্যার। দেখো লাইনটা একবার দেখি, শো দা ক্যালকুলেশন অফ টোটাল কস্ট। তুমি টোটাল কস্টের ক্যালকুলেশন দেখো এট ডিফারেন্ট লেভেল অফ ক্যাশ হোল্ডিং, বিভিন্ন ধরনের নগদ টাকা লেনদেনের। তারপর আবার ব্র্যাকেট বলছি, ইউ ক্যান অ্যাজিউম ইমাজিনারি ট্রানজেকশন সাইজ। তুমি তোমার এই ট্রানজেকশন সাইজটা নিজের মতো করে কল্পনা করে নিতে পারো। তো আমি সেজন্য কল্পনা করে নিয়েছি যে আমার বছরে 30 লাখ টাকা লাগবে, আমি 30 লাখ দিয়ে একবার করবো, 20 লাখ দিয়ে একবার করবো, 10 লাখ দিয়ে একবার করবো, 5 লাখ দিয়ে একবার করবো, 1 লাখ দিয়ে একবার করবো। দেখো আমি এখানে 15 লাখ ধরে নিই, তুমি ইচ্ছা করলে 20 লাখের পর একটা 15 লাখ ধরতে পারতা, তারপরে 10 লাখ ধরতে ভালো, 7.5 লাখও ধরা যেত। 7.5 লাখ না ধরে আমি 5 লাখ ধরছি, তারপরে 1 লাখ ধরছি, এইভাবে ধরছি ইচ্ছা মতন। তো তুমি তোমার মতন করে ধরতে পারো। আমি 1 2 3 4 5টা লইছি, তুমি 6টাও লইতে পারো। কথা বুঝছো? তোমার ইচ্ছা। জি স্যার। কারণ এই সাইজটা ওনারা তোমার মতো করে ধরতে বলছে। আমি খালি ফরম্যাটটা দেখানোর জন্য টেবিলটা টানছি, বাট টেবিলের মধ্যে ঠিক এই কটাই দেখাতে হবে এমন কোনো কথা, এর থেকে কমও দেখাতে পারো, এর থেকে বেশি দেখাতে পারো। এবার আমি তোমাদেরকে বলছি, যখন তুমি আনুমানিকভাবে ক্যাশ সাইজটা নিবা, তখন সাথে সাথে তার এভারেজ ক্যাশটাও নিয়ে নিবা। আর এভারেজ ক্যাশটা হচ্ছে এই ক্যাশ সাইজের অর্ধেক। দেখছো? সবসময় এভারেজ সাইজের উপর ইন্টারেস্ট ধরা হয়, এই কারণে আমি এভারেজ সাইজ ক্যাশটা নিব। এই কথাটাও লিখে রাখো, যারা টেবুলার মেথড এই অঙ্কটা করনি এর আগে কখনো, তারা খালি এই কথা লিখে রাখো যে ইন্টারেস্ট কস্ট সবসময় এভারেজ সাইজের উপর ধরতে হয় বা এভারেজ ক্যাশের উপর ধরতে হয়। ইন্টারেস্ট কস্টটা সবসময় এভারেজ ক্যাশের উপর ধরতে হয়, এই কারণে আমরা এভারেজ ক্যাশ সাইজটা বের করে নিব। তো প্রথমে লেভেল অফ হোল্ডিং ক্যাশ নিয়েছি, এরপর আমরা স্যার ইন্টারেস্ট কস্ট সবসময় এভারেজ ক্যাশের উপর ধরতে হয়, এভারেজ ক্যাশের উপর ধরতে হয়।
ইন্টারেস্ট কস্ট সবসময় এভারেজ ক্যাশের উপর ধরতে হয়। আর দেখো আমরা পুরো ক্যালকুলেশন উপরের ওই ডাটা ব্যবহার করে ওখানে যে আমাদের ট্রানজেকশন কস্ট পার ট্রানজেকশন ছোট হাতের বি দেওয়া ছিল, ওখানে আমাদের যে ইন্টারেস্ট কস্ট আই দেওয়া ছিল, এগুলো ব্যবহার করি কিন্তু আমি ওনাদের এই প্রশ্নের জবাবটা দিব। ওনারা আমাদের কাছে টোটাল কস্ট জানতে চেয়েছে বিভিন্ন ক্যাশ লেভেলে। আর আমি ক্যাশ লেভেলটা অনুমান করেছি যে 30 লাখ, 20 লাখ, 10 লাখ, 5 লাখ, 1 লাখ, এই অ্যামাউন্ট গুলো আমি কোথায় পেলাম, এই প্রশ্নটা ভবিষ্যতে তোমার মনের মধ্যে আসতে পারে। তাই তুমি এই অ্যামাউন্ট গুলো যখন খাতার মধ্যে তুলবে তখন সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে নিবে কল্পনা করা হয়েছে, এইভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে নিবে কল্পনা করা হয়েছে। কি বলছি বুঝেছো? এখানে সুন্দর করে নিজেরা লিখে নিবে কল্পনা। ওনারা এইটা কল্পনা করার পারমিশন আমাদেরকে দিয়েছে। আর তাই এই ফিগার গুলোকে আমাদের অঙ্কের মধ্যে নেই, আমরা কল্পনা করে নিয়েছি। তুমি এটা তোমার মতো করে কল্পনা করতে পারো। আমাদের কাজটা হলো টোটাল কস্ট বের করার কাজটাই হলো এই অঙ্কের আসল। যে এবার দেখো আমি কিভাবে এটা কল্পনা করলাম। এভারেজ ক্যাশটা বের করার পর এখন তোমরা একটু চিন্তা করো, আমার বছরে লাগবে 30 লাখ টাকা, আর আমি যদি 30 লক্ষ টাকারই ট্রানজেকশন যদি করি, তাহলে আমার বছরে তাহলে আমাকে মাত্র একবার ট্রানজেকশন করতে হবে না, মাত্র একবারই। বুঝছো? একবার ট্রানজেকশন করলেই তো আমার কাজ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এখানে 20 লাখ না ধরে না আমি 15 লাখ ধরবো। আমি 20 লাখটা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ 20 লাখ ধরে ট্রানজেকশন হয় দেড়টা ট্রানজেকশন কখনো হয় না। এখানে আমি 15 লাখ ধরে দিলাম, তাহলে 15 লাখ ধরলে এটা হবে দুইটা ট্রানজেকশন। 30 লাখ টাকা আমি যদি 15 লাখ করে ট্রানজেকশন করি, তাহলে আমাকে দুইটা ট্রানজেকশন করতে হবে এখানে। স্যার ট্রানজাকশনটা আবার একটু বুঝে দিতেন, 1 2 হ্যাঁ, বুঝলাম না। 15 লক্ষ Number of হলে transaction। হাফ হচ্ছে স্যার 7.5 লক্ষ না, হুম 7,50,000। এই দেখো আমি বলছি হ্যাঁ। আমার বছরে কত জি, টাকা স্যার। লাগবে, 30 লক্ষ। আর আমি ক্যাশের সাইজটা নিচ্ছি কত প্রথমটাই, 30 লক্ষ। এর অর্ধেক টাকা হচ্ছে 15 লক্ষ, হয়েছে? 15 লক্ষ। জি স্যার। আমার যদি 30 লক্ষ টাকা লাগে আর আমি যদি 30 লক্ষ টাকায় ট্রানজেকশন করি, তাহলে আমার বছরে একটা ট্রানজেকশন করলে হয়ে যাবে না? জি হয়েছে? হয়েছে? জি জি। আচ্ছা আচ্ছা, আর এরপরে নিচে আমি 15 লাখ, আর জি। 15 লাখের অর্ধেকটা হচ্ছে 7.5 লাখ, তাই না? 7.5 লাখ। জি জি স্যার। আচ্ছা, আমার বছরে লাগবে 30 লাখ টাকা, আমি যদি প্রতিবার 15 লাখ টাকা করে ট্রানজেকশন করি, তাহলে আমার দুইটা ট্রানজেকশন লাগবে না? জি স্যার। বুঝছো? জি জি। আচ্ছা, এরপর আমার বছর লাগবে 30 লাখ, আমি যদি 10 লাখ করে লেই ট্রানজেকশন, এই তাহলে তার অর্ধেকটা হচ্ছে 5 লাখ। এই তাহলে বলো তো, তাহলে আমার 3টা ট্রানজেকশন লাগবে না? স্যার 10 লাখ করে হইলে বছরে 3টা কেন? 10 লাখ হলে 3 10 30, 3টা অর্ডার দেওয়া হবে না? 3টা লেনদেন করতে হবে ও না? হ্যাঁ। আমার না বছরে মোট 30 লাখ টাকা লাগবে, আমি যদি 10 লাখ করে ট্রানজেকশন করি, তাহলে আমাকে মোট কয়বার ট্রানজেকশন করতে হবে? তাহলে আমাকে 3বার ট্রানজেকশন করতে হবে না, বলো তো? জি জি স্যার। স্যার। আমার বছর লাগবে 30 লাখ, আমি যদি 5 লাখ করে অর্ডার দিই, এই তাহলে আমাকে মোট 6বার লেনদেন করতে হবে না? জি স্যার। এই আমার বছর লাগবে 30 লাখ, আমি যদি 1 লাখ করে লেনদেন করি, এই তাহলে আমার 30 বার লেনদেন করতে হবে না? জি স্যার। তাহলে নাম্বার অফ ট্রানজেকশনটা কেমনে বাইর করছি এবার বুঝছো? এবার বুঝছো সবাই? বুঝছো? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। আর এবার ক্যাশ হোল্ডিং কস্ট দেখো, আমাদের ইন্টারেস্ট রেটটা কত পার্সেন্ট ছিল? 10%। আর আমি বলেছি যে এটা সবসময় এভারেজ ক্যাশের উপর ধরতে হয়। এই তুমি 15 লাখের উপর 10% ধরো, এই 15 লাখের উপর 10% ধরো, 1,50,000। ওই দেখো 1 লাখ 50। আচ্ছা, এবার 7,50,000 এর উপর 15% 10% ধরো, 7,50,000। 7,500। 75,000। 7,000 স্যার 75,000। সরি। হিসাব বিজ্ঞানে ফোন দিতে গেছে। এবার আসে 5 লাখের উপর 10%, 50,000 হবে না? জি স্যার। এবার 2.5 লাখের উপর 10%, 25,000 হবে না? জি স্যার। আর 50,000 এর 10%, 5,000 হবে না? জি স্যার। তাহলে তুমি এই যে ক্যাশ হোল্ডিং কস্ট যেটা বা ইন্টারেস্ট কস্ট যেটাকে আমরা বলি, এটা যদি ছোট হাতের দিতে পারি, দিলাম, তাহলে আমাদের ক্যাশ হোল্ডিং কস্ট এটা বের হয়ে গেল। এটা হচ্ছে ক্যাশ হোল্ডিং কস্ট, এটা ক্যাশ হোল্ডিং কস্ট, এটা আমরা বের করলাম, দেখছো? আর এটা আমরা এভারেজ ক্যাশের উপর ধরেছি, এটা আমরা এভারেজ ক্যাশের উপর ধরেছি। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার আমাদের প্রত্যেকবার ট্রানজেকশন খরচ 50 টাকা করে ছিল না, বলছে না ওনারা? এই যে প্রত্যেকবার ট্রানজেকশন খরচ বি এর মান না 50 টাকা বলছে কিনা? জি স্যার।
তাহলে বলো এই কলমে আমরা একবার ট্রানজেকশন করতেছি, তাহলে আমার ট্রানজেকশন কস্ট মাত্র 50 টাকা হবে না? হুম তাহলে ধরো আমাদের এই ট্রানজেকশন কস্টটাকে আমরা বললাম ছোট হাতের বি, বলো এটা ছোট হাতের বি, 50 টাকা। আচ্ছা এখানে আমি দুইবার ট্রানজেকশন করতেছি, তাহলে এটা আমার 100 টাকা হবে না করাটা? 100 টাকা। জি স্যার। এবার তিনবার ট্রানজেকশন করছি, তাহলে 3 50 150 টাকা হবে না খরচ? জি 6বার ট্রানজেকশন করতেছি, তাহলে কত হবে? 300 টাকা হবে। 300 আর জি। 30 বার করতেছি ট্রানজেকশন, 1500 টাকা হবে। জি আর এবার বের করতেছি টোটাল কস্ট, ওনারাই বলে দিয়েছে টোটাল কস্ট বের করে, এটা a প্লাস বি। আচ্ছা টোটাল কস্ট হচ্ছে a প্লাস বি, বুঝছো তোমরা? তাহলে 1,50,050